1971 সালের পর বাংলাদেশ যখন আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো, তখন বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ ভেবেছিলেন যে বাংলাদেশে এক বিশাল পরিবর্তন আসবে, বাংলাদেশের ভূ রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটবে, বাংলাদেশের অর্থনীতিতে মজবুতি আসবে। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের গুরু দায়িত্ব গ্রহণ করছেন একজন নোবেল বিজয়ী, অর্থাৎ অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনূসের হাতে যখন দেশের ভার অর্পিত হয়েছে, তখন দেশের আপামর জনগণ ভেবেছিলেন যে আর বেশি দিন বাকি নেই, বাংলাদেশের মানুষের সামনে সুদিন ফিরে আসবে। নিশ্চয়ই ফিরে এসেছে, কারণ বিশ্বের একজন নোবেল বিজয়ী আজ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং যার হাতে বাংলাদেশের ভবিষ্যৎ, সেই নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস কি বাংলাদেশকে ডুবাতে পারেন? এ নিয়ে সমগ্র বিশ্বেই ব্যাপক চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে। বাংলাদেশ হলো এমন একটি সমুদ্র বেষ্টিত রাষ্ট্র যার সঙ্গে ভারতের ওতপ্রোত সম্পর্ক রয়েছে, সেই সঙ্গে পাকিস্তান এবং চীনেরও সুসম্পর্ক রয়েছে। এই যখন পরিস্থিতি, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্রিয় দর্শক বন্ধুরা, নিশ্চিতভাবে যারা আজ বাংলাদেশ থেকে এই অনুষ্ঠান দেখছেন, তারা নিজেই অনুমান করতে পারছেন যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি কি আছে। পূর্ববর্তী সরকার তথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, আজকে সেই পরিস্থিতি রয়েছে নাকি তার চেয়েও ভালো পরিস্থিতিতে রয়েছে? আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের মান আজ কোথায় এসে ঠেকেছে তা মোহাম্মদ ইউনূস খুব ভালোভাবেই বুঝতে পারছেন। তাই তিনি দেশের মানুষকে অন্ধকারে রাখার চেষ্টা করছেন, প্রতিনিয়ত দেশের মানুষকে বিভিন্ন দিকে ধাবিত করার চেষ্টা চালাচ্ছেন। কখনো বা নির্বাচন নিয়ে, কখনো বা দেশের সেনাপ্রধানের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে, কখনো বা হিন্দু মুসলিম সংঘর্ষ সৃষ্টি করে ওনার রাজত্বকে দীর্ঘমেয়ায়িত করার চেষ্টা চালাচ্ছেন। কারণ দেশের মধ্যে যদি অশান্তি বিরাজমান থাকে, তবে নিশ্চিতভাবে দেশের অর্থনীতি সম্পর্কে মানুষের তৎক্ষণাৎ দৃষ্টি থাকবে না। কিন্তু এভাবে কতদিন চলবে? বাংলাদেশ আজ যে পরিস্থিতিতে এগিয়ে চলছে, তাতে আর বেশি দিন বাকি নেই যখন পাকিস্তানের চোখ খারাপ পরিস্থিতির দিকে এগোবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যদি আরো কয়েক বছর চলতে থাকে, তবে নিশ্চিতভাবে পাকিস্তানের চোখ খুব ভয়াবহ হবে। বর্তমানে বাংলাদেশে 12টি রাষ্ট্রীয় ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। এই সমস্ত ব্যাংকগুলি গ্রাহকের অর্থ ফিরিয়ে দিতে পারছে না, ঠিক তেমনি ভাবে তাদের আভ্যন্তরীণ পরিকাঠামো পরিচালনার মতো ক্ষমতা আজ তাদের হাতে নেই। এই সমস্ত ব্যাংকগুলি আজ এতটাই অর্থশূন্য হয়ে পড়েছে যে ব্যাংক তার স্বাভাবিক কাজকর্ম পর্যন্ত চালাতে পারছে না, এবং এই বিষয়টা নিশ্চিতভাবে বাংলাদেশের জনগণ উপলব্ধি করতে পারছেন। তার চেয়েও আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা অস্বাভাবিক। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলির বিশেষ ভূমিকা ছিল, কিন্তু আজ সেই সমস্ত সংস্থাগুলিও ডুবতে বসেছে। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলি যেভাবে একের পর এক দেউলিয়া হয়ে যাচ্ছে, তাতে এটা নিশ্চিত করছে যে বাংলাদেশ অদূর ভবিষ্যতে আর এগোতে পারবে না। প্রায় 20টি ঋণ প্রদানকারী সংস্থা আজ দেউলিয়া হওয়ার পথে। কেন? যেখানে দেশের সরকার প্রধান হলেন একজন নোবেল বিজয়ী, সেখানে ব্যাংকগুলির এই পরিস্থিতি কেন? এই প্রশ্ন কিন্তু আজ বাংলাদেশের সাধারণ মানুষের, এই প্রশ্ন আজ সমগ্র বিশ্ববাসীর সামনে আজ ভেসে আসছে বারবার। দেশ কি তবে উন্নতির দিকে এগিয়ে চলছে? যেখানে দেশের জিডিপি হ্রাস পাচ্ছে, টাকার মূল্যমান প্রতিনিয়তই কমে যাচ্ছে, ডলারের সঙ্গে বিনিময় মূল্য আজ কোথায় এসে ঠেকেছে তা বাংলাদেশের জনগণ খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করছে। তার চেয়েও বড় কথা, মানুষ আজ ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের উপর যেখানে 50% শুল্ক আরোপ করেছেন, সেখানে বাংলাদেশের জন্য ন্যূনতম ট্যাক্স আরোপ করেছেন। কিন্তু তার সত্ত্বেও আজ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের তেমন কোনো উন্নতি ঘটেনি, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে। দেশের ঐতিহ্যগত শিল্প হলো বস্ত্র শিল্প, রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে বাংলাদেশ সমগ্র বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকলেও আজ কি পরিস্থিতি? গার্মেন্টস শিল্পের বড় বড় কোম্পানিগুলি আজ বন্ধ হওয়ার পথে। এর মধ্যে বাংলাদেশে প্রায় 400-র উপর
ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে এবং যার ফলশ্রুতিতে 2 লক্ষাধিক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের সামনে আজ বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। আভ্যন্তরীণ উৎপাদনও ব্যাপক ঘাটতি দেখা দিচ্ছে। কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাবেন মোহাম্মদ ইউনূস, সেই স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু এই স্বপ্ন ফেরিকেরা মোহাম্মদ ইউনূস অতি সম্প্রতি রাষ্ট্রসংঘের সফরে গিয়েছিলেন এবং সেই সফরে নাকি 700 কোটি টাকা খরচ হয়েছে বলে সংবাদ রয়েছে। জাতিসংঘের সফরকে উদ্দেশ্য করে আমেরিকায় পৌঁছালো। লক্ষ্য ছিল অন্যদিকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা রাষ্ট্রনায়ক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছবি তোলার জন্যই জাম্বো টিম নিয়ে নিউ ইয়র্ক সফর করেছেন মোহাম্মদ ইউনূস এবং তাতে 700 কোটি টাকা খরচ হয়েছে তেমন সংবাদ রয়েছে। মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে সেই সংবাদ ব্যাপকভাবে ফলো করা হচ্ছে যে 700 কোটি টাকার বিনিময়ে নিউ ইয়র্ক সফর করেছেন শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি সহাস্য ছবি তোলার জন্য। যেমনটা পূর্বেকার প্রেসিডেন্টের সঙ্গে তিনি তুলেছিলেন, ঠিক একই পরিস্থিতি, একই অবস্থা তুলে ধরার মাধ্যমে বাংলাদেশের জনগণের মধ্যে হাসি হাসি মুখ প্রচার করার চেষ্টা চালাচ্ছিলেন। অর্থাৎ বাংলাদেশ অনেক ভালো অবস্থায় রয়েছে, সেই ভাবনাটা বিশ্ব দরবারে ফুটিয়ে তোলার জন্যই 700 কোটি টাকা খরচ করে মোহাম্মদ ইউনূস আমেরিকায় পাড়ি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একগুচ্ছ ছবি তোলার জন্য। এই হলো বাংলাদেশের পরিস্থিতি, এই হলো বাংলাদেশের নোবেলবিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্র পরিচালনার নীতি। দেশের জনগণ আজ অন্ন, বস্ত্র, খাদ্যের জন্য লড়াই করছে। দেশের মানুষ আজ কর্মসংস্থান হারিয়ে পথে পথে হাহাকার করে ঘুরছে। দেশের অর্থনীতি আজ তলানিতে এসে ঠেকেছে। মানুষ আজ দিশেহারা। এই নোবেল বিজয়ী রাজত্বে বাংলাদেশের এই পরিস্থিতি, তাহলে আবারও ভাবতে হবে না কেন, কিভাবে বাংলাদেশকে এগিয়ে তোলা যায়, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কি করতে হবে সে সম্পর্কে বাংলাদেশের সম্মানিত জনগণকে জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই, কারণ ওনারাই এই বিষয়ে যথেষ্ট ভালো জানেন। মোহাম্মদ ইউনূসের রাজত্বে বাংলাদেশ আজ ডুবতে বসেছে, তার বলার অপেক্ষা রাখে না। মোহাম্মদ ইউনূস নিজেও ডুববেন, বাংলাদেশকেও ডুবাবেন। প্রিয় দর্শক, আপনি কি ভাবছেন? বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে নাকি টাইটানিক জাহাজের মতো পরিস্থিতি হচ্ছে আজ? অবশ্যই লিখে জানান আপনাদের মতামত ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে।